Welcome my dear students. Welcome to Rajbari Government College online class. I am SM Salahuddin, lecturer, Department of English, Rajbari Government College, Rajbari. I'd like to invite you to enjoy my class. I'd like to discuss punctuation marks. I will conduct my class both in Bangla and in English. পাংচুয়েশন দ্যাট ইজ জ্যোতি বা বিরাম চিহ্ন। জ্যোতি বা বিরাম চিহ্ন মূলত একটা সেন্টেন্সে স্পিকার বা রাইটারের বক্তব্য স্পষ্টভাবে বোঝার জন্য কিছু বিশেষ চিহ্ন ব্যবহার হয়। ইংলিশে যাকে পাংচুয়েশন বলে, বাংলাতে জ্যোতি বা বিরাম চিহ্ন বলে। আসলে যদি এই চিহ্নগুলো সঠিক মতো ব্যবহার না করা হয় তাহলে সেন্টেন্সের অর্থ বা স্পিকারের ইমোশন, তার কথা বলার ধরন এটা স্পষ্টভাবে বোঝা যায় না। সেন্টেন্সটাকে পুরোপুরি বুঝতে হলে অথবা স্পিকারের কথা বলার ধরন বা তার ইমোশন, স্টাইল এটা বোঝার জন্য পাংচুয়েশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত বাংলা একাডেমিতে 12টা পাংচুয়েশনের কথা বলা হয়। আমাদের যেই পাংচুয়েশনগুলো বেশি ব্যবহার হয় আমি শুধু এইগুলাই আলোচনা করব। আমাদের ব্যবহৃত পাংচুয়েশন সমূহকে আমি মূলত 3 ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথম ভাগকে আমি বলবো টার্মিনাল পাংচুয়েশন। টার্মিনাল পাংচুয়েশন, এটার মধ্যে আছে ফুল স্টপ, প্রশ্নবোধক, নোট অফ ইন্টারোগেশন এবং নোট অফ এক্সক্লেমেশন, আশ্চর্যবোধক। এই 3টাকে বলছি আমরা টার্মিনাল পাংচুয়েশন। এছাড়া কিছু পাংচুয়েশন আছে পজ পাংচুয়েশন। এই সমস্ত পাংচুয়েশনে সেন্টেন্সের মধ্যে সামান্য সময় পাংচুয়েশন, কমা, কোলন, সেমিকোলন, ড্যাশ, এগুলাকে বলছি আমরা পজ পাংচুয়েশন। কিছু পাংচুয়েশন আছে যেগুলাকে থামার বা বিরতি দেওয়ার দরকার নেই, এগুলাকে আমরা বলছি উইদাউট পজ। উইদাউট পজ পাংচুয়েশন। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাপোস্ট্রফি। এছাড়া আছে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এইগুলোকে বলছি আমরা উইদাউট পজ পাংচুয়েশন। সাধারণত পরীক্ষায় 12 নম্বর প্রশ্নে এই পাংচুয়েশনটা আসে। প্রশ্নটা এরকম থাকে, there are 10 errors in the use of punctuation, correct them and rewrite them. That is 10টা ভুল থাকবে এবং প্রত্যেকটার নাম্বার 0.5 into 10 equal total marks 5। যদি এই প্রশ্ন 2 ভাবে আসতে পারে, একটা আসে প্যাসেজ আকারে আর একটা আসে ডায়ালগ আকারে। সাধারণত পাংচুয়েশন কোথাও কোথাও দেয়া থাকে আর কোথাও কোথাও দেয়া থাকে না, আবার কোথাও কোথাও ভুল দেয়া থাকে। সাধারণত বেশিরভাগ সময় পাংচুয়েশন দেয়া থাকে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পাংচুয়েশন দেয়া আছে কিন্তু ভুল। যদি ভুল থাকে সেটা কারেক্ট করতে হবে। এবং একই সাথে বিশেষ করে যদি ডায়ালগ আকারে প্যাসেজটা প্রশ্নটা আসে, অবশ্যই পাংচুয়েশনের নিচে আন্ডারলাইন করা উত্তম। আমরা এখানে আলোচনার শুরুতে আরেকটা জিনিস বলে নেওয়া উত্তম, ইউজ অফ ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল লেটার সাধারণত আমরা জানি সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। এছাড়া এই 3 টার্মিনাল পাংচুয়েশনের পরেও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এছাড়া ইনভার্টেড কমা, যেটাকে আমরা পজ পাংচুয়েশনের ভিতরে রাখছি, এই ইনভার্টেড কমাও শুরুতে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। এছাড়া কোনো জিনিসের নাম, মানুষের নাম, জায়গার নাম, বিখ্যাত জিনিসের নাম, এইগুলাও ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। ওকে,
আমরা প্রথমে টার্মিনাল পাংচুয়েশন নিয়ে আলোচনা করি। আমরা জানি সেন্টেন্স অর্থগতভাবে 5 প্রকার, যথা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। সাধারণত এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যে ফুল স্টপের ব্যবহার আছে 3টায়, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপটেটিভ সেন্টেন্সে। ইন্টারোগেটিভে ইন্টারোগেশন আর এক্সক্লামেটরিতে নোট অফ এক্সক্লামেশন। আমরা শুরুতেই ফুল স্টপ নিয়ে আলোচনা করব। ফুল স্টপ মিন্স পূর্ণ বিরতি। একটা সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ অথবা অপটেটিভ সেন্টেন্স শেষ হয়ে যাওয়ার পরেই ফুল স্টপ বসে। সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স বা ইম্পারেটিভ বা অপটেটিভ এই 3 ধরনের সেন্টেন্সে ফুল স্টপ ব্যবহার হয়। যেমন হি গোজ টু কলেজ, হি গোজ টু কলেজ, ফুল স্টপ। এখানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়াতে আমরা ফুল স্টপের ব্যবহার করছি। এছাড়া যদি ইম্পারেটিভ হতো, মে আল্লাহ হেল্প ইউ, এখানেও ফুল স্টপের ব্যবহার হবে। ফুল স্টপের পরে আমরা যেই পাংচুয়েশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এক্সক্লেমেশন, এক্সক্লেমেটরি চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন যেটাকে বলে। আশ্চর্যবোধক চিহ্ন 2 ধরনের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। প্রথম ক্ষেত্র হলো কিছু ওয়ার্ড আছে যেগুলা দিয়ে বিস্ময় বা আশ্চর্য বা আনন্দ, উচ্ছ্বাস এরকম বোঝায়। এই ধরনের শব্দের সাথে সাথেই আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে হয় এবং সেন্টেন্স শেষে ফুল স্টপ দিতে হয়। যেমন হুররে, হুররে, এলাস, এলাস, এইগুলাকে বলছে আমরা সেন্টেন্সের শেষ হওয়ার, এই ওয়ার্ড শেষ হওয়ার সাথে সাথে আশ্চর্যবোধক চিহ্ন দিতে হয় এবং যখন সেন্টেন্সটা শেষ হয়ে যায় তখন ফুল স্টপ দিতে হয়। যেমন হুররে, উই হ্যাভ ওন দ্য গেম। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হলো কিছু, বিশেষ করে যদি সেন্টেন্সের শুরুতে হোয়াট বা হাউ থাকে, হোয়াট বা হাউ থাকে এবং সেন্টেন্সের শেষে ভার্ব থাকে। সেন্টেন্সের শুরুতে হোয়াট বা হাউ, হোয়াট থাকলে এ বা অ্যান থাকতে পারে এবং ভার্ব থাকে সবার শেষে এবং ঠিক তার আগে সাবজেক্ট থাকে। এরকম হলে এটা আসলেও এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এখানে আশ্চর্যবোধক চিহ্ন বসবে। হাউ বিউটিফুল সিনারি, হাউ বিউটিফুল সিনারি it is, how time does fly, এই সমস্ত সেন্টেন্স দিয়ে আশ্চর্য বুঝাচ্ছে, যেই কারণে শেষে এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সক্লেমেটরি চিহ্ন বসতেছে। এটা গেল নোট অফ এক্সক্লেমেশনের ব্যবহার। এবার আমরা ইন্টারোগেটিভ দেখব। ইন্টারোগেটিভ মিন্স প্রশ্ন। সেন্টেন্সের মধ্যে যদি প্রশ্ন বোঝায় সেই ক্ষেত্রে ইন্টারোগেটিভ চিহ্ন বসে। সাধারণত সহজ বোঝার উপায় হলো যদি সাবজেক্টের আগে অক্সিলারি থাকে,
শুধু অপারেটিভ সেন্টেন্স বাদে অপারেটিভ সেন্টেন্সে সাবজেক্টের আগে অক্সিলারি থাকলেও এটা ফুল স্টপ বসে কখনোই প্রশ্নবোধক হয় না। এই অপারেটিভ সেন্টেন্স বাদে সাবজেক্টের আগে যদি সাবজেক্টের আগে অক্সিলারি থাকলে সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। যেমন ডু ইউ লাইক মি, এখানে সাবজেক্টের আগে অক্সিলারি আছে, যেই কারণে এটাকে আমরা নোট অফ ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ চিহ্ন বসবে। সাধারণত যদি ডব্লিউএইচের সময়ও সাবজেক্টের আগে অক্সিলারি থাকে সেই ক্ষেত্রে প্রশ্নবোধক বসবে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, অথবা হোয়াট আর ইউ গোয়িং, এরকম ক্ষেত্রে হোয়াট, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোম, হুজ, এই ডব্লিউএইচগুলোর পরপর যদি অক্সিলারি থাকে তাহলেও প্রশ্নবোধক চিহ্ন বসবে। এখানে একটা মনে রাখার বিষয় যে যেহেতু এগুলো প্যাসেজ আকারেও থাকতে পারে, এই ডব্লিউএইচের পরে যদি কোনো অক্সিলারি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ডব্লিউএইচটা কানেক্টরে কাজ করবে এবং এর ডানে বায়ে কোনো পাংচুয়েশন বসবে না। সেই ক্ষেত্রে সেন্টেন্স শেষ হলে প্রথম অংশ যেরকম সেন্টেন্সের সিকোয়েন্স মিন করে ওই অনুযায়ী বসাতে হবে। যেমন দেখো, আই নো হোয়াট হিজ নেম ইজ, এইখানে এই হোয়াটের পরে কোনো অক্সিলারি নেই, যেই কারণে এটা আসলে এইটাকে লিঙ্ক করছে, কানেক্ট করছে এবং এখানে একটা ফুল স্টপ বসবে। যদি এখানে ডু আই নো হতো সেই ক্ষেত্রে প্রথম অংশ প্রশ্নবোধক ছিল, যেই কারণে শেষে প্রশ্নবোধক বসত। ওকে, এছাড়াও আরেকটা ধরনের প্রশ্ন হতে পারে, সেটা সেন্টেন্সের অর্থটা বুঝতে হবে বা স্পিকারে কথা বলার ধরন বুঝতে হবে। সাবজেক্টের পরে অক্সিলারি অথচ ইন্টারোগেটিভ, আসলে এই ধরনের সেন্টেন্স ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি দুইটাই একসাথে থাকে, তবে এই ধরনের সেন্টেন্সের পরে নোট অফ ইন্টারোগেশন বসে। যেমন ইউ হ্যাভ ডান দিস, তোমার কেউ ক্ষতি করলো, তুমি আশ্চর্য হয়ে বললে তুমি এটা করেছো। ইউ হ্যাভ ডান দিস, ইউ হ্যাভ ডান দিস। এইখানে প্যাসেজের সিকোয়েন্সটা বুঝতে হবে। যদি প্যাসেজের সিকোয়েন্সে বলে এখানে প্রশ্নের ধরন আছে, সেই ক্ষেত্রেই শুধু প্রশ্নবোধক বসবে, অন্যথায় এটা ফুল স্টপ বসত। ওকে, এরপরে আমরা পজ পাংচুয়েশন নিয়ে কথা বলবো, বিশেষ করে কমা। কমা সাধারণত স্বল্প বিরতির জন্য থামে। যদি একই সাথে দুইয়ের বেশি জিনিসের উল্লেখ করা হয় সেই ক্ষেত্রে ওই শেষটার আগ পর্যন্ত কমা দিতে হয় এবং শেষেরটা অ্যান্ড দিতে হয়। যেমন আই হ্যাভ ভিজিটেড ঢাকা, কমা খুলনা, ফরিদপুর অ্যান্ড কুষ্টিয়া। শেষেটার আগে অ্যান্ড এবং তার আগে প্রত্যেকটার আগে কমা দিচ্ছি, এটা একটা কমার ব্যবহার। কমার সবচেয়ে বেশি ব্যবহার হয় যেটা কাউকে যদি অ্যাড্রেস করা হয়, মানে ডাকা হয়, যদি কাউকে ডাকা হয় সেই ক্ষেত্রে শুরুতে যদি তাকে ডাকা হয় শুরুতেই নাম বা ডাকার পরে কমা এবং শেষে সেন্টেন্সে যেই ধরনের সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ সেই অনুযায়ী পাংচুয়েশন বসবে। আর যদি শেষে দেয়ার ওই অ্যাড্রেস করা লোকের বা বিষয় থাকে সেই ক্ষেত্রে কমার পরে ওই ব্যক্তি বা বস্তুটা বসাবে। যেমন রানা, হাউ আর ইউ,
এইখানে রানা অ্যাড্রেস করা হয়েছে রানাকে, কমা, এবং যেহেতু এটা ইন্টারোগেটিভ, সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ। অথবা আমরা এরকম বলতে পারতাম, মে আই কাম ইন স্যার। যেহেতু স্যার অ্যাড্রেস করা হয়েছে এজন্য কমা এবং সেন্টেন্সটা প্রশ্নবোধক বলে ইন্টারোগেটিভ চিহ্ন দেওয়া। সেন্টেন্স ইন্টারোগেটিভ হবে এমন কোনো কথা নেই, অন্য সেন্টেন্সও হতে পারে, তবে কাউকে অ্যাড্রেস করা হলে সেই ক্ষেত্রে অবশ্যই কমার ব্যবহার করতে হবে। এছাড়া সেন্টেন্সের মধ্যে যদি ইয়েস বা নোর ব্যবহার থাকে, ইয়েস বা নো, যদি ইয়েস বা নোর পরে আর কোনো কথা না থাকে সেই ক্ষেত্রে ইয়েস বা নোর পরে ফুল স্টপ। যেমন উইল ইউ হেল্প মি, তোমাকে জিজ্ঞেস করলাম উইল ইউ হেল্প মি, তুমি বললে ইয়েস, আর কোনো কথা বলনি, সেক্ষেত্রে ইয়েস অথবা নো বলতে পারতে, ফুল স্টপ। কিন্তু যদি বলো ইয়েস আই উইল হেল্প ইউ, ইয়েস আই উইল হেল্প ইউ, এখানে কমা এবং শেষে ফুল স্টপ। অথবা নো বলে যদি এটা বলতো সেই ক্ষেত্রে শেষে ফুল স্টপ, কমা। অর্থাৎ ইয়েস বা নো বলার পর যদি আর কোনো কথা না থাকে ফুল স্টপ, ইয়েস বা নো বলার পরে যদি আরও কথা থাকে সেই ক্ষেত্রে কমা দিয়ে সেন্টেন্স শেষ করে ফুল স্টপ দিতে হবে। আচ্ছা, কমার আরেকটা বহুল ব্যবহার হলো অ্যাপোজিটিভ। আমরা মডিফায়ার পড়ানোর সময় বলেছি অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ হলো, প্রথমে মনে রাখতে হবে অ্যাপোজিটিভ একটা পোস্ট মডিফায়ার। সাধারণত অ্যাপোজিটিভ হলো একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়, পাশাপাশি দুটো নাউন থাকে, পরে যেটা থাকে সেটা হলো প্রথমটা অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভের ক্ষেত্রে ভার্ব দেওয়ার আগে দুইটা কমা থাকে এবং এই কমাটা আমাদের খুব ব্যবহার হয়। যেমন জন কিটস এ রোমান্টিক পোয়েট was born in England. এখানে জন কিটস এবং এ রোমান্টিক পোয়েট একই ব্যক্তিকে বোঝাচ্ছে। এইটার এ রোমান্টিক পোয়েট হলো জন কিটসের অ্যাপোজিটিভ। তো প্রথমে নাম বা পদবী কমা, তারপরে নাম বা পদবী কমা, তারপরে ভার্ব। এরকম ক্ষেত্রে আমাদের দুইবার কমা দেওয়ার প্রয়োজন হয় অ্যাপোজিটিভের ক্ষেত্রে। এরপরে আমরা ইনভার্টেড কমা নিয়ে কথা বলি। ইনভার্টেড কমা সাধারণত যদি প্যাসেজটা প্যাসেজ আকারে থাকে সেক্ষেত্রে ব্যবহার হতে পারে। ডায়ালগ আকারে থাকলে কখনোই ইনভার্টেড কমার ব্যবহার হবে না। যদি প্রশ্ন প্যাসেজ আকারে থাকে তাহলে এই প্রশ্ন দুইভাবে থাকতে পারে। একটা হলো সিম্পল প্যাসেজ ন্যারেটিভ স্টাইল, যেখানে স্পিকারের ইনডিরেক্ট ন্যারেশন আকারে স্পিকারের বক্তব্য সরাসরি দেয়া না। আরেকটা হলো ন্যারেশনের মতো, ডিরেক্ট ন্যারেশনের মতো স্পিকারের স্পিচ সরাসরি তার মাধ্যমে বলা। এই সেন্টেন্সগুলো বোঝার উপায় হলো সেন্টেন্সের মধ্যে শুরু হওয়ার পরেই সেন্টেন্সের মধ্যে হঠাৎ করেই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকতে পারে। যদি সেন্টেন্সের মধ্যে হঠাৎ করেই ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকে তাহলে বুঝতে হবে যে এইখানে ইনভার্টেড কমার ব্যবহার আছে। এবং আমরা জানি ন্যারেশন করার সময় শিখে এসেছি যে ইনভার্টেড কমার ক্ষেত্রে ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকে সেটাকে বলে রিপোর্টেড স্পিচ, আর ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে এটাকে বলে রিপোর্টিং ভার্ব। যদি রিপোর্টিং ভার্ব বামে থাকে তাহলে কমা দিয়ে ইনভার্টেড কমা শুরু করে পাংচুয়েশন শেষ করে ইনভার্টেড কমা ক্লোজ করে দিতে হয়। আর যদি ইনভার্টেড কমা ডানে থাকে, রিপোর্টিং ভার্ব ডানে থাকে, সেই ক্ষেত্রে ইনভার্টেড কমা শেষ করে যদি ফুল স্টপ থাকে ফুল স্টপ না দিয়ে কমা দিতে হয়। আমি উদাহরণ দিচ্ছি, হি সেড টু দ্য বয় হোয়াট ইজ ইয়োর নেম। সেন্টেন্স শুরু হওয়ার পরে যদি মাঝখানে
ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন থাকে সেই ক্ষেত্রে ইনভার্টেড কমার ব্যবহার হবে। এইটুকুকে বলছে আমরা রিপোর্টিং, এটা রিপোর্টিং ভার্ব, এর অংশ এইটুক, আমরা এই অংশটাকে ইনভার্টেড কমায় রাখছি যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে তারপরে আমরা ইনভার্ট কমা ক্লোজ করছি। কিন্তু সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হতো সেই ক্ষেত্রে কেমন হতো? হি সেড টু দ্য বয়, কমা ইনভার্ট কমা, আই নিড ইউর হেল্প, আই নিড ইউর হেল্প, ফুল স্টপ ইনভার্ট কমা ক্লোজড। যদি রিপোর্টিং ভার্বটা ডানে থাকতো সেই ক্ষেত্রে ফুল স্টপ না বসে কমা হতো হি সেড টু দ্য বয়, তখন এই হিটা ক্যাপিটাল হবে না, স্মল লেটার, হি সেড টু দ্য বয়, ফুল স্টপ। যদি রিপোর্টিং ভার্ব ডানে থাকে প্রশ্নবোধক বা আশ্চর্যবোধক চিহ্ন থাকলে সেটা বসে যাবে, তারপরে এটা শেষ হবে। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, প্রশ্নবোধক ইনভার্ট কমা শেষ, তারপরে রিপোর্টিং ভার্ব, ফুল স্টপ। এটা হচ্ছে আমাদের ন্যারেশনের বিষয়। এরপরে আমরা শেষ পার্টে আসবো যেটাকে বলছি আমরা উইদাউট পজ। বিশেষ কিছু পাংচুয়েশন আছে যার জন্য থামতে হয় না। এখানে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি সাধারণত কিছু ওয়ার্ডের পসেসিভ বোঝানোর সময় বসে, অথবা যদি অক্ষর সংক্ষেপ হয়, যেটাকে ইংলিশে কন্ট্রাডিকশন অফ ইংলিশ বলা হয়, অক্ষর সংক্ষেপ করা হয়, সেই ক্ষেত্রে আমরা এই অ্যাপোস্ট্রফির ব্যবহার করে থাকি। যেমন ইটের পসেসিভ হলো ইটস, কিন্তু ইটকে যদি সংক্ষিপ্ত যদি আমরা ইট ইজ বুঝাই, ইট ইজের সংক্ষেপ রূপ ইটস। এছাড়াও আমরা শ্যাল নটকে শ্যান, উইল নটকে ওন্ট এরকম ব্যবহার করে থাকি। ডাজ নটকে ডাজেন্ট, ডু নটকে ডন্ট, ডু নটকে ডন্ট। এরকম আমরা অক্ষর সংক্ষেপ করি। যদি অক্ষর সংক্ষেপ থাকে আমাদের বুঝতে হবে এখানে অ্যাপোস্ট্রফি বসবে, এবং অ্যাপোস্ট্রফি আমাদের অক্ষর সংক্ষেপ হলে অবশ্যই অ্যাপোস্ট্রফি বসবে। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করছি বিষয়টা। I have done the job, এইখানে অক্ষর সংক্ষেপ দেখে অ্যাপোস্ট্রফি বসবে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যদি সেন্টেন্সের মধ্যে এরকম থাকে ডাজেন্ট, সেই ক্ষেত্রে শুধু অ্যাপোস্ট্রফি বসবে। কিন্তু সেন্টেন্সের মধ্যে যদি এরকম থাকে ডাজ নট, আমরা এটাকে কখনোই এরকম করতে যাব না। সেন্টেন্সের মধ্যে এই অবস্থায় আছে অথচ অ্যাপোস্ট্রফি নেই, শুধুমাত্র সেই ক্ষেত্রেই আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। মোটামুটি আমাদের এই কয়েকটা পাংচুয়েশনই ইন্টারমিডিয়েটে খুব বেশি ব্যবহার হয়। এগুলা যদি বাসায় তোমরা প্র্যাকটিস করো তাহলে দেখবে যে পাংচুয়েশনের যে সমস্যাগুলা ধীরে ধীরে কেটে যাবে। এবং তোমরা প্রথমে বোর্ড কোশ্চেনগুলা প্র্যাকটিস করো, এরপরে তোমাদের রেফারেন্স বইয়ে যে সমস্ত কোশ্চেন প্যাটার্ন দেওয়া আছে এগুলা দেখতে থাকো, এবং আশা করি তোমাদের সমস্যা কেটে যাবে। এরপরে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা এটা দেখার পরে আমার সাথে যোগাযোগ করবে। আশা করি তোমাদের উত্তর পেয়ে যাবে এবং তোমাদের সমস্যার সমাধান হবে। আর এই করোনাকালীন সময়ে তোমরা সময়টাকে ব্যবহার করো, ইউটিলাইজ করো, যেন তোমরা তোমাদের পড়ার গ্যাপ না পড়ে। আশা করি তোমরা আমাদের লেকচার এনজয় করবে এবং সময়টাকে ইউটিলাইজ করবে। আজকে এটুকু রেখেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।